আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। আজকে আমরা কথাবার্তা বলবো রক্তচক্ষু কেটিএম কি তবে শেষ? বাজাজের পূর্ণ মালিকানা ভক্তদের আশঙ্কা কি অমূলক? একটু এলোমেলো করে বললাম। পুরো কথাবার্তা যখন আমরা শুরু করব তখন আস্তে আস্তে সবই বুঝে যাবেন। Bloodshot. Is this the end for KTM? With Bajaj's full ownership? এই আস্তে 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 কানে তালা লাগিয়ে ফেলুন। খবরটা কিন্তু কোনো গুজব না, এটা রূঢ় এবং কঠিন বাস্তব। যে মোটরসাইকেল প্রস্তুতকারক তার কমলা রঙের উন্মাদনা, তার ইউরোপীয় নকশা আর রেডি টু রেস মন্ত্র দিয়ে ভক্তদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল, সেই কেটিএমের মালিকানা এখন সম্পূর্ণভাবে চলে গেল ভারতীয় সংস্থার হাতে। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, বাজাজ অটো কিন্তু এখন কেটিএমের শতভাগ নিয়ন্ত্রক, যেটা নিয়ে আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম। আর এই ঘোষণার পরপরই পুরো বাইকিং দুনিয়ায় যেন এক ভূমিকম্প শুরু হয়েছে। কেটিএম ভক্তরা আতঙ্কে কাঁপছে। তাদের মনে একটাই প্রশ্ন, বাজাজ কি কেটিএমের মতো ইউরোপীয় ঐতিহ্যকে গিলে খাবে? গুণগত মান কি সস্তা হয়ে যাবে? কেটিএম কি তবে শেষ? আজকের এই স্ক্রিপ্টে আমরা সেই আগুনের শিখার মধ্যেই ডুব দেব। ভয় পাবেন না, কারণ সত্যটা কিন্তু আরও ভয়ঙ্কর হতে পারে। এক মুহূর্ত, যারা মনে করছেন বাজাজ গতকাল এসে কেটিএম কিনে নিয়েছে, তারা কিন্তু সম্পূর্ণ ভুল করছেন। এই সম্পর্ক কিন্তু 2007 সাল থেকে প্রায় 2 দশক ধরে বাজাজ তলে তলে তাদের শেয়ার বাড়িয়ে যাচ্ছিল। এখন কেটিএমের আর্থিক সংকট এবং 800 মিলিয়ন ইউরো প্রায় 7,765 কোটি টাকা ঋণের জালে জড়িয়ে পড়ার সুযোগ নিয়ে বাজাজ কিন্তু চূড়ান্ত আঘাত হানল। কোথায়? পিয়েরার বাজাজ এজি এর সম্পূর্ণ শেয়ার কিনে বাজাজ এখন কেটিএমের মূল নিয়ন্ত্রক সংস্থা পিয়েরার মোবিলিটি এজি এর প্রায় 75% শেয়ারের মালিক। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্য। কেটিএম মানেই ছিল অস্ট্রিয়ার প্রকৌশল, ঢাকার র্যালি জয়ের ঐতিহ্য, অত্যাধুনিক রেসিং প্রযুক্তি। কেটিএমের প্রতিটি বাইকে মিশেছিল ইউরোপীয় প্রিমিয়াম তকমা। কিন্তু এখন একক নিয়ন্ত্রণ হাতে পেয়ে বাজাজ যে প্রথম কাজটি করার কথা ঘোষণা করেছে তা হলো বিশাল খরচ কমানো। খরচ কমানো মানে আবার কি? এর সোজা বাংলা অর্থ গবেষণা ও উন্নয়নে ভাঙন, রেসিং প্রোগ্রামে কাটছাট। আর সবচেয়ে ভয়ঙ্কর যে আশঙ্কা, ছোট ক্যাপাসিটির বাইকগুলো যেমন ডিউক 125, ডিউক 250, ডিউক 390 এর মতো মডেলগুলোর উৎপাদন কি সম্পূর্ণ ভারতে স্থানান্তরিত হবে? ইতোমধ্যে এই মডেলগুলো ভারতে কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু বাজাজ যদি ইউরোপের বড় বাইকগুলোর কিছু পার্টসও এখানে নিয়ে আসে, মানে ভারতে নিয়ে আসে, তখন কি সেই অস্ট্রিয়ান কোয়ালিটি অক্ষুণ্ণ থাকবে পার্টসে? না মশাই, এই প্রশ্নগুলোই কেটিএম ভক্তদের রাতের ঘুম কিন্তু কেড়ে নিয়েছে। Cheap wheels and plastic body. Second explosion. Cheap wheels and plastic body. That is, this is the situation after Bajaj acquired the ownership of KTM. কেটিএম এর ফ্যান বেজের সবচাইতে বড় ভয়টা হলো গুণগত মানের অবনতি। আমরা জানি কেটিএম এর ইঞ্জিন যেমন পারফরমেন্সের দানব, তেমনি তাদের ফ্রেম, সাসপেনশন, ব্র্যাম্বো, বাইব্রি এর ব্রেক সেটআপ এবং ফিনিশিং সব কিছুতেই একটা ইউরোপীয় টাচ থাকে। এই জন্যই কেটিএম বাইকের দাম ভারতের বাজারে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি হলেও ভক্তরা মুখ বুজে মেনে নেয়। তারা প্রিমিয়াম পণ্যের জন্য প্রিমিয়াম মূল্য দিতে প্রস্তুত। কিন্তু বাজাজ হলো দাম সংবেদনশীল, বাজারের রাজা।
দাম সংবেদনশীল বাজারের রাজা কে? বাজাজ। তাদের মূল লক্ষ্য হলো মুনাফা, আর মুনাফা বাড়ানোর সবচেয়ে সহজ পথ হলো উৎপাদন খরচ কমানো। উৎপাদন খরচ কমানো। কেটিএম ভক্তদের এক নাম্বার ভয় নিয়ে যদি আমি বিশ্লেষণ করি, সেটা হচ্ছে পার্টস কোয়ালিটি। বাজাজ কি তাদের স্থানীয় সরবরাহকারীদের ব্যবহার করতে শুরু করবে? সস্তা প্লাস্টিক, নিম্নমানের সেন্সর, হয়তো প্রথম বছরেই কিছু বোঝা যাবে না, কিন্তু ৩-৪ বছর পর যখন বাইকের ইলেকট্রনিক্স বা ফ্রেমের ছোট ছোট ত্রুটি ধরা পড়তে শুরু করবে, তখন কি কেটিএম এর সেই দুর্দম বিশ্বস্ততা আর থাকবে? এমনিতেই আমরা বাংলাদেশে বাজাজের যে প্রিমিয়াম বাইক পালসার N160 আর N250-তে কি পরিমাণ ম্যানুফ্যাকচারিং ফল্টের যে আমরা দেখতেছি, হাই হাই, কেটিএম এর মধ্যে আবার এগুলা ঘইটা যায় কিনা? ইজ্জত থাকবে তো কেটিএম এর নাকি? আচ্ছা, কেটিএম ভক্তরা যে দ্বিতীয় ভয়টি পাচ্ছে, সেটা যদি আমি বিশ্লেষণে আসি, সেই পয়েন্টে হচ্ছে ওভারহেড কমানো। বাজাজ কর্তৃপক্ষ ঘোষণা করেছে তারা কেটিএম এ 50% ওভারহেড কমিয়ে আনবে। এটা শুধু উৎপাদন খরচ কমানো নয়, এর অর্থ হতে পারে ইউরোপীয় ইঞ্জিনিয়ার, ডিজাইনার এবং R&D দলের উপরে চাপ সৃষ্টি করা। যদি সেরা মস্তিষ্কগুলো চলে যায় খরচ কমানোর অজুহাতে, তাহলে কেটিএম এর উদ্ভাবনী ক্ষমতা কি সস্তা অনুকরণের পথে হাঁটবে? ভক্তদের তৃতীয় নম্বর ভয়টা যদি বিশ্লেষণ করি, ডিজাইন। কেটিএম এর ডিজাইন সব সময় ছিল আক্রমণাত্মক, তীক্ষ্ণ এবং এক্সট্রিম। বাজাজের ডিজাইনাররা যদি ভারতীয় ক্রেতাদের কথা ভেবে সেখানে নরম, মসৃণ বা আপোষমূলক পরিবর্তন আনতে চায়, তবে কি কেটিএম তার আসল কমলা আগুন চরিত্র হারাবে না? ভক্তদের আশঙ্কা যদি সত্যি হয়, আমরা হয়তো এমন এক কেটিএম দেখব যার গায়ে কমলা রং থাকবে ঠিকই, কিন্তু শরীরে থাকবে বাজাজের সস্তা উপকরণ। এবার একটু উল্টো দিকটা দেখি, যেখানে আসার ক্ষীণ আলো জ্বলছে। বাজাজ একটা আন্তর্জাতিক মানের কোম্পানি এবং তারা বোকা না। তারা জানে কেটিএম এর ব্র্যান্ড ভ্যালু নষ্ট করলে তাদের হাজার কোটি টাকার বিনিয়োগ জলে যাবে। বাজাজের এই অধিগ্রহণের পেছনে দুটো বড় কারণ থাকতে পারে। কি কি কারণ? প্রথমত, বিশ্বব্যাপী বাজার দখল। বাজাজ হলো বিশ্বজুড়ে 3 চাকার এবং ছোট মাঝারি মোটরসাইকেলের বড় প্লেয়ার, কিন্তু ইউরোপ, উত্তর আমেরিকা বা প্রিমিয়াম সেগমেন্টে কেটিএম তাদের প্রবেশদ্বার। কেটিএম এর মাধ্যমে বাজাজ এখন হাস্কভার্না এবং গ্যাসের ব্র্যান্ডগুলোরও কিন্তু নিয়ন্ত্রক। এর মানে তারা একসঙ্গে তিনটি ইউরোপীয় ব্র্যান্ডকে বিশ্ব মঞ্চে নিয়ে এলো। তারা কেটিএমকে ব্যবহার করে ভারতীয় বাজারে তাদের প্রিমিয়াম ভাবমূর্তি আরও শক্তিশালী করতে চাইবে। খুবই স্বাভাবিক। কেটিএম এর প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে তারা তাদের নিজস্ব বাইক যেমন পালসারের নতুন প্রজন্মের মান আরও বাড়াতে পারে। দ্বিতীয় ব্যাপার, সংকটের ত্রাণকর্তা। একটা কঠিন সত্য হলো কেটিএম এর আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে ছিল। বাজাজের এই 800 মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা কেটিএমকে কিন্তু বাঁচিয়েছে। যদি বাজাজ দায়িত্ব না নিত, তবে কেটিএম হয়তো পুরোপুরি ধ্বংস হয়ে যেত। কিন্তু এখানেই কিন্তু সবচেয়ে বড় ফাঁদ। কিভাবে? বাজাজ যদি কেটিএমকে শুধুমাত্র লাভজনক করার জন্য চাপ দেয়, তবেই মান এবং ঐতিহ্যের বলি হতে পারে। লাভজনক করার মানে খালি টাকা, মান না, ঐতিহ্য না। যদি এরকম করে, তাইলে কিন্তু কেটিএম এর মান এবং ঐতিহ্যের বলি রচনা হয়ে যেতে পারে। লাভের লোভ যদি কেটিএম এর পারফরম্যান্স ফার্স্ট নীতিকে ছাপিয়ে যায়, তবেই কেটিএম তার আত্মার মৃত্যু দেখবে। তাহলে ভবিষ্যৎ কি বলছে? কেটিএম ভক্তরা ভয় পাচ্ছেন যে তাদের প্রিয় ব্র্যান্ডের রক্তে মেশা ইউরোপীয় ডিএনএ এখন সস্তা ভারতীয় রক্তে দূষিত হবে। ভক্তরা ভয় পাচ্ছেন যে কেটিএম আর এক্সট্রিম অ্যাডভেঞ্চার পারফরমেন্স থাকবে না, হয়ে যাবে এক মুনাফা নির্ভর সাধারণ বাইক।
তবে একটা কথা মনে রাখতে হবে, বাজাজ কেটিএম পার্টনারশিপ দীর্ঘদিনের এবং এটা সফল। কেটিএমের ছোট ডিসপ্লেসমেন্টের বাইকগুলো যেমন ডিউক অথবা আরসি 125, 200, 390 ভারতের চাকান প্ল্যান্টে তৈরি হয়ে বিশ্বব্যাপী কিন্তু বিক্রি হচ্ছে এবং তাদের মান এখন পর্যন্ত দেখা যাচ্ছে টিকে আছে। কেটিএম এর সিইও গটফ্রাইড নিউ মিস্টার জোর দিয়ে বলেছেন, কেটিএম অস্ট্রিয়ান কোম্পানি থাকবে, স্বাধীন ব্যবস্থাপনা থাকবে এবং R&D, ডিজাইন, কোয়ালিটি ও রেসিংয়ে তাদের অগ্রণী ভূমিকা বজায় রাখবে। কিন্তু একক মালিকানা মানে একক নিয়ন্ত্রণ। বাজাজ এখন যে কোনো মুহূর্তে বোর্ডের সিদ্ধান্ত পাল্টে দিতে পারে, সেই ক্ষমতা কিন্তু অলরেডি বাজাজের অর্জন হয়ে গেছে। আমাদের প্রশ্ন এটাই, বাজাজ কি কেটিএমকে স্রেফ একটি লাভজনক সাবসিডিয়ারি বানিয়ে তুলবে, নাকি বিশ্বের সেরা প্রিমিয়াম মোটরসাইকেল প্রস্তুতকারক হিসেবে এর মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবে? বাজাজ কি কেটিএম এর ইউরোপীয় আত্মাকে সংরক্ষণ করবে, নাকি ভারতের গণবাজারের দেহ দিয়ে তা ঢেকে দেবে? উত্তরটা একমাত্র সময়ই বলে দিবে। কিন্তু সেই সময় আসার আগে পর্যন্ত কেটিএম ভক্তদের বুকে এই রক্তচাপ আর দুশ্চিন্তা চলতেই থাকবে, কারণ আমরা জানি বাইকিং দুনিয়ায় একবার ঐতিহ্য হারালে তা আর সহজে ফিরে আসে না। না, শুধুমাত্র কিন্তু বাইকিং দুনিয়ায় না, ইলেকট্রনিক্স দুনিয়া বলি, যাই বলি, ঐতিহ্য একবার চলে গেলে সেটা সহজে ফিরে আসে না। উদাহরণস্বরূপ আমরা নোকিয়ার কথা স্মরণ করতে পারি, তাই নয় কি?